এক্সাম শুরু হতে আর একদিন আছে। ধুমছে পড়াশোনা করছে রুমাইশা, সাথে সাফিনও। সেদিনের পর থেকে সাফওয়ানের সাথে রুমির আর দেখা হয়নি। শেষ রাতে সেই অদ্ভুত শব্দটাও আর হয়নি। সেটাকে নিছকই মনের ভুল ভেবে নিয়েছে রুমাইশা। হয়তো মস্তিষ্কের উপর চাপ পড়েছিল অনেক, তাই ভুলভাল দেখেছে। ওসব নিয়ে আর মাথা ঘামায়নি ও। পড়াশোনা শেষ করে 1টার দিকে ঘুমাতে গেল রুমাইশা, কিন্তু ঘুম ধরা দিল না চোখে। 1 ঘন্টা ধরে এপাশ ওপাশ করেও ঘুম আসলো না। রুমাইশার মনে পড়ল সন্ধ্যাবেলায় 1 কাপ কড়া কফি খেয়েছিল ও। আজ আর ঘুম আসবে না। কফিটা সকালে খাওয়া উচিত ছিল। ঘুম না আসায় অগত্যা ফোন চাপাচাপি করতে লাগলো ও। কিছুক্ষণ পর হঠাৎই কারোর পায়ের আওয়াজ শুনতে পেল রুমাইশা। খালি পায়ে কেউ ছাদে সিঁড়ি বেয়ে নামছে। শব্দটা তীক্ষ্ণ না হলেও চারিদিকে নিস্তব্ধ থাকায় শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছে রুমাইশা। নিশ্চয়ই সাফওয়ান ভাইয়া। আজ হয়তো আবার ঠান্ডা পানি আর আইসক্রিমের ক্রেভিং জেগেছে ওনার। এসব ভেবে নিয়ে আবারও ফোন চাপায় মনোযোগ দিল রুমাইশা। পরক্ষণেই মাথায় চাপলো অন্য বুদ্ধি। সাফওয়ান ভাইয়ার চেহারা দেখেনি ও। ইভেন ফুপ্পি বা সাফিনও না। কারোর সামনেই আসে না তিনি। রুমাইশা তড়াক করে শোয়া থেকে উঠে বসলো বিছানায়। আজও সাফওয়ানের চেহারা দেখবে, যেভাবেই হোক। হলরুম থেকে সিঁড়ি বেয়ে উঠে একটুখানি বাঁদিকে রুমাইশার রুম, তাই দেখতে সুবিধা হবে। বিছানা ছেড়ে উঠল রুমাইশা। তারপর ধীর পায়ে নিঃশব্দে রুমের দরজার কাছে গিয়ে দরজাটা আস্তে করে অল্প একটুখানি খুলে কোনো রকমে এক চোখে দেখতে পাবে এমন ভাবে দাঁড়ালো দরজার পেছনে। কিন্তু সেখান থেকে শুধু সিঁড়ি আর সিঁড়ির সামনের হলরুমের কিছু অংশ দেখা যাচ্ছে। তার ওপাশে আর নজর যাচ্ছে না। হলরুমে আলো বেশি নেই। একটা হলুদ রঙের টিমটিমে ডিম লাইট জ্বালানো। রুনিয়া আর ইস্তিয়াক আহমেদের রুমের দরজার কিছুটা ওপরে, যদিও সেই আলোয় রান্নাঘর অবধি খুব কম পরিমাণেই পৌঁছাচ্ছে। সাফওয়ান ততক্ষণে সিঁড়ি বেয়ে নেমে কিচেনের দিকে এগোলো। পেছন থেকে কিছুই দেখা যাচ্ছে না। রুমাইশা ওখানে দাঁড়িয়ে থাকলো সাফওয়ানের আবার রান্নাঘর থেকে ব্যাক করার অপেক্ষায়। মিনিট 5 পরেই রান্নাঘরের দিক থেকে টুকটাক শব্দ হয়ে এরপর সাফওয়ানের পায়ের শব্দ শোনা গেল আবার। সাফওয়ান আবার এদিকেই আসছে। এক্সাইটেডমেন্টে রুমাইশার বুকের ভেতর দিরিম দিরিম শব্দ হচ্ছে। আশ্চর্য লাগছে তার। সে কিনা একটা ছেলের চেহারা দেখার জন্য রাতের 3টা বাজে দরজার পেছনে লুকিয়ে আছে। খুবই অদ্ভুত কর্মকাণ্ড। যাই হোক, সাফওয়ান যতই সিঁড়ির দিকে এগিয়ে আসছে ততই উত্তেজনায় রুমাইশার বুকের ধুকপুকানি বাড়ছে। বাঁ হাতে আইসক্রিমের বক্স আর ডান হাতে স্পুন নিয়ে হলরুমে পার হয়ে সিঁড়িতে ওঠার জন্য অগ্রসর হয়ে সোজা উপরে দোতলার দিকে তাকালো সাফওয়ান। আর তখনই সাফওয়ানকে দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো রুমাইশার। সাফওয়ান আজ আর চোখে কোনো গগলস পরেনি। আর সেই গগলসের আড়ালে থাকা চোখ জোড়া দেখেই আঁতকে উঠল রুমাইশা। নিজের অজান্তেই বিড়বিড় করে শুধু বলল, সাফওয়ানের চোখ। সাফওয়ান ভাইয়ার চোখ এমন কেন? শিকারি চোখের কোটরে ঈষৎ সবুজ, ঈষৎ ধূসর রঙা মণি দুইটা নিশাচরী হিংস্র মাংসাশী প্রাণীদের মতো জ্বলজ্বল করে অন্ধকারের ভেতর দ্যুতি ছড়াচ্ছে। মুখের অভিব্যক্তিতে মনে হচ্ছে এক্ষুনি হিংস্র জানোয়ারের মতো নিজের ক্ষুধা মিটাতে কারোর উপর ঝাঁপিয়ে পড়ে তার গলার এক কামড় বসিয়ে গলার নল খুলে ফেলবে। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল রুমাইশার। বুকে যে ঢিপ ঢিপ এতক্ষণ এক্সাইটেডমেন্টের কারণে হচ্ছিল, তা এখন রূপ নিল ভয়ে। কিন্তু এরপর সাফওয়ানের গলা, ঘাড় ও বুকের চামড়ার দিকে চোখ গেল রুমাইশার। আঁতকে উঠল ও আবারও। সাফওয়ান। সাফওয়ান ভাইয়ার চামড়ার সাথে লেগে থাকা ওগুলো কি? ধীর পায়ে উপরে উঠল সাফওয়ান। গায়েও শুধু একটা আন্ডারশার্ট। শরীরের বেশ কিছু নির্দিষ্ট অংশে ওর মানব শরীরের চামড়ার পরিবর্তে সাপের শরীরের স্কেলি আবরণের মতো ধূসর সবুজ বর্ণের চকচকা স্কিন, যার ওপর ডিম লাইটের মৃদু আলো পড়ে ঝিকিমিকি করছে। কথাই বলতে ভুলে গেল যেন রুমাইশা। সাফওয়ানের শরীরের ওপর পড়া আলো প্রতিফলিত হয়ে এসে ওর চোখে পড়ল কয়েক সেকেন্ডের জন্য। রুমাইশা বুঝে উঠতে পারছে না যে সাফওয়ানের সাথে আসলে কি হয়েছে, ওর এই অবস্থা কেন। কিন্তু পরক্ষণেই সাফওয়ান সিঁড়ি বেয়ে আর একটু কাছাকাছি আসতেই রুমাইশা যা দেখল তাতে ওর শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল।